হ্যালো এভরিওয়ান, হেমাটোলজি প্র্যাকটিক্যাল মেডিসিন কোর্সের আরেকটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো অ্যাপ্রোচ টু কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি নিয়ে। আমরা যেরকম কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি যে ডিজিজগুলো, যেমন হিমোফিলিয়া, ভন উইলব্রেন ডিজিজ, ডিআইসি, এগুলো ক্লাস করার আগে আমাদের আগে অ্যাপ্রোচটা শিখতে হবে বেসিক কোয়াগুলেশন সিস্টেমের। হ্যাঁ, সো লেটস প্রসিড। আচ্ছা, দেখেন, আগেই কোয়াগুলেশন সিস্টেমের অ্যাবনর্মালিটি শেখার আগে আমাদের নর্মাল প্রসেসটা শিখে নিতে হবে। নর্মাল প্রসেসটা কি, কিসের প্রসেস? হিমোস্ট্যাসিসের প্রসেস। হিমোস্ট্যাসিস কী জিনিস? হিমোস্ট্যাসিস হলো, সাপোজ আমি ফিগার দিয়ে এটা দেখাই আপনাদের। সাপোজ আমি একটা ব্লাড ভেসেল আঁকলাম, এইটা একটা ব্লাড ভেসেল। কোনো কারণে ব্লাড ভেসেলে যদি একটা ইনজুরি হয়, কোনো কারণে ব্লাড ভেসেলে যদি একটা ইনজুরি হয়, তাহলে ভিতরে যে ব্লাড আছে সেই ব্লাডগুলো তো বের হয়ে ব্লিডিং হবে, ঠিক না? আমার বডির একটা সিস্টেম আছে যেটা কোনো কারণে ব্লাড ভেসেলে ইনজুরি হলে ওই জায়গাটা বন্ধ করে দিবে। হ্যাঁ, ওই জায়গাটা বন্ধ করে দিবে। এটাকে বলে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই এ ফিজিওলজিক্যাল প্রসেস। এই স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিংটাই হলো হিমোস্ট্যাসিস। তাহলে হিমোস্ট্যাসিস কী জিনিস? স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং, হিমোস্ট্যাসিস। এটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। আচ্ছা, এখন এই হিমোস্ট্যাসিস প্রসেসটা আসলে 3 ধাপে হয়: প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, টার্সিয়ারি হিমোস্ট্যাসিস। আমরা দেখার চেষ্টা করি। ফার্স্টলি আমরা আবার একটা ব্লাড ভেসেল আঁকি, একটু জুম করে আঁকি। এই হচ্ছে আমার ব্লাড ভেসেল। সাপোজ এখানে একটা ইনজুরি হয়েছে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই গ্যাপ দিয়ে তো ব্লিডিং হবে, আমার এই ব্লিডিংটা বন্ধ করতে হবে। তখন প্রাইমারি হিমোস্ট্যাসিস করবে কি, আমি ডিটেলসে গেলাম না, এটা প্র্যাকটিক্যাল মেডিসিন কাল, ডিটেলসে যাওয়ার কিছু নাই। আমার ব্লাডের যে প্ল্যাটিলেটগুলো আছে, এই প্ল্যাটিলেটগুলো এই গ্যাপের জায়গায় এসে এরা একটা প্লাগ ফর্মেশন করে দিবে। সো প্রাইমারি হিমোস্ট্যাসিস বলতে বোঝায় প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশন, এরকম করে একটা প্লাগ ফর্মেশন করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাসিস। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস মানে কি? সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে হচ্ছে আসছে আমাদের এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো। আমাদের বডিতে অনেক কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, ঠিক আছে? 13টা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে। তারা বিভিন্নভাবে অ্যাক্টিভেট হবে। যখনই এরকম একটা ইনজুরি হলো ব্লাড ভেসেলের, তখনই তারা বিভিন্নভাবে অ্যাক্টিভেট হয়ে আলটিমেট প্রোডাক্ট হচ্ছে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হওয়া। আমরা আলটিমেট প্রোডাক্টটাই চিন্তা করব। ফিব্রিনোজেন হচ্ছে ব্লাডের মধ্যে ইনসলিউবল, হ্যাঁ, এটা বোঝা যায় না। সেটা যখন ফিব্রিন তৈরি হয়ে যায়, ফিব্রিন হচ্ছে এরকম মেশ ওয়ার্কের মতো। হ্যাঁ, ফিব্রিন হচ্ছে এরকম মেশ ওয়ার্কের মতো। তাহলে আমরা বললাম যে ক্লটিং কোয়াগুলেশন সিস্টেম বিভিন্নভাবে অ্যাক্টিভেট হয়ে ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক পাথওয়ের মধ্যে অ্যাক্টিভেট হয়ে ফাইনালি সে এরকম ফিব্রিন মেশওয়ার্ক তৈরি করবে, যেটা এই প্ল্যাটলেট প্লাগের উপর এভাবে জালিকার মতো লেগে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কোয়াগুলেশন ক্যাসকেড বা কোয়াগুলেশন পাথওয়ের এন্ড প্রোডাক্ট। এখন এই জালিকার মতো ফিব্রিন মেশওয়ার্কটা লেগে যাওয়ার পরে কি হবে? লেগে যাওয়ার পরে এটা হচ্ছে ধরেন একটা নেট। এই নেটের মধ্যে আশেপাশের আরবিসি, আশেপাশের ডাব্লিউবিসি এবং আশেপাশের প্ল্যাটিলেট, আরও প্ল্যাটিলেট সব জমে যাবে। সব জমে যে এই জিনিসটা ফর্ম হলো, এইটা হচ্ছে আমার সেকেন্ডারি হেমোস্ট্যাসিস, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমপ্লিট প্লাগ বা কমপ্লিট একটা থ্রম্বাস, ঠিক আছে? এই জিনিসটা প্রাইমারি প্ল্যাটিলেট প্লাগ যেটা, সেটা কিন্তু আনস্টেবল, কিন্তু এই জিনিসটা এখন একটা স্টেবিলিটি পেল। এখন চাইলেও আমার ব্লাডটা এই পেনিট্রেট করতে পারবে না, চাইলেও পেনিট্রেট করতে পারবে না, তো ব্লিডিং বন্ধ হয়ে গেল। কিন্তু সমস্যা কি? সমস্যা দেখেন, এই থ্রম্বাসটা যদি অনেক দিন থাকে, তাহলে কিন্তু এটা অ্যাবনর্মাল। কারণ এরা হচ্ছে
ভেসেলের ডায়ামিটারটা কমায় দিয়েছে, তাই না? ভেসেলের ডায়ামিটারটা কমায় দিয়েছে। এই কারণে এই থ্রম্বাসটা যাতে অনেক দিন না থাকে, আমার বডিতে একটা মেকানিজম আছে, সেটার নাম হচ্ছে প্লাজমিনোজেন। প্লাজমিনোজেন আমাদের বডিতে একটা সাবস্টেন্স, সেটা প্লাজমিনোজেন থেকে অ্যাক্টিভেট হয়ে প্লাজমিন তৈরি হয়। প্লাজমিনের কাজ হচ্ছে সে এই থ্রম্বাসটাকে ব্রেকডাউন করে দিবে, থ্রম্বাসটা ভেঙে ফেলবে, থ্রম্বাসটাকে ব্রেকডাউন করে দিবে। এই প্রসেসটার নাম হচ্ছে থ্রম্বোলাইসিস, ঠিক আছে? বা আরেকভাবে বলতে হলে হলে ফিব্রিনোলাইসিস। যেহেতু ফিব্রিন দিয়েই ওই সেকেন্ডারি হেমোস্টেসিসটা হয়েছিল, এই প্রসেসটা হচ্ছে ফিব্রিনোলাইসিস। এরপরে কি হবে? এই প্রসেসটা হলে আলটিমেটলি এই থ্রম্বাসটা ডিস্ট্রয় হয়ে যাবে। এই প্রসেসটা কখন হয়? এই প্রসেসটা হয় হচ্ছে সেকেন্ডারি হিমোস্টেসিসের কিছুদিন পরে। সেকেন্ডারি হিমোস্টেসিসের পর যখন ব্লাড ভেসেলটা হিল্ড হয়ে যায়, তখন এই টার্সিয়ারি হিমোস্টেসিস, মানে কি, যে থ্রম্বাসটা ফর্মেশন হলো সেটা ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে এই তিনটা যেন আমরা না ভুলি। প্রাইমারি হেমোস্টেসিস মানে প্ল্যাটিলেট দিয়ে একটা প্লাগ তৈরি হওয়া, জাস্ট ওই ব্লিডিংয়ের জায়গায়। সেকেন্ডারি হেমোস্টেসিস হচ্ছে এই প্লাগটা স্টেবল হওয়া। কীভাবে স্টেবল হইলো? এই ফিব্রিন মেশওয়ার্ক তৈরি হইলো, ওই ফিব্রিন মেশওয়ার্কের মধ্যে সব ব্লাড ভেসেল ঢুকে এই প্লাগটা স্টেবল হলো। আর স্টেবল প্লাগ কিছুদিন থাকার পরেই যখন ব্লাড ভেসেলটা হিল হয়ে গেল, তখন হচ্ছে টার্সিয়ারি হেমোস্টেসিস। টার্সিয়ারি হেমোস্টেসিস মানে এই প্লাগটা ব্রেকডাউন করা, এটার নাম হচ্ছে ফিব্রিনোলাইসিস। ফিব্রিনোলাইসিস এটা কে করছে? এটা করছে হচ্ছে প্লাজমিন। প্লাজমিন কোথা থেকে এসেছে? প্লাজমিনোজেন থেকে এসেছে। এই বেসিক কনসেপ্টগুলো আপনার জানতে হবে, কারণ এগুলো সবই ফিজিওলজিক্যাল। কোনো একটা অ্যাবনর্মালিটি হলে কিন্তু এটা প্যাথোলজিক্যাল হয়ে যাবে। যেরকম এই ক্লটটা, প্যাথোলজিক্যাল ক্লট ফর্মেশন হলে কি হয়? বিভিন্ন ব্লাড ভেসেলে প্যাথোলজিক্যাল ক্লট ফর্মেশন হলে কিন্তু অনেক সিরিয়াস অবস্থা হয়ে যায়। যেরকম হার্ট অ্যাটাকের কজও কিন্তু এই প্যাথোলজিক্যাল ক্লট ফর্মেশন হওয়া। হার্টের একটা করোনারি আর্টারিতে এরকম ক্লট ফর্মেশন হয়ে আর্টারি ব্লক হয়ে যায়, তখন হার্টের মাংস আর ব্লাড পায় না, ঠিক না? অন্যদিকে দেখেন কতগুলো এই থিওরি দিয়ে কতগুলো অ্যাপ্লাই করা যায়। এই টার্সিয়ারি হেমোস্টেসিসের থিওরি দিয়ে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? যে আমরা যদি বাইরে থেকে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিই, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তাহলে কি হবে? তারা কিন্তু থ্রম্বোলাইসিস করবে, ক্লট ব্রেকডাউন করবে। আমরা যদি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিই, তারা প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করাবে এবং এই প্লাজমিনটা ক্লটটাকে ভেঙে দিবে, ঠিক না? আচ্ছা, এই অ্যাক্টিভেটরের নামও আছে কিছু, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। একটা ড্রাগের নাম বলি আমরা, টেনেকটাপ্লেস। টেনেকটাপ্লেস খুবই ভালো ড্রাগ। টেনেকটাপ্লেস এমআইতে আমরা দিই। এই টেনেকটাপ্লেস কি করে? এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করে। প্লাজমিনে কনভার্ট করলে আলটিমেটলি প্লাজমিনটা হচ্ছে ওই ক্লটটাকে ভেঙে দেবে, এটাকে বলে থ্রম্বোলাইসিস। যাই হোক, আমরা এত ডিটেলসে যাব না, আমরা জাস্ট বেসিক যেটা সেটা বুঝলাম। তো ফিগার থেকে যেটা দেখলাম ওটাই, প্রাইমারি হিমোস্ট্যাসিস মানে প্লাগ ফর্মেশন, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস মানে ফাইব্রিন মেশওয়ার্ক তৈরি হওয়া, টার্সিয়ারি হিমোস্ট্যাসিস মানে যে ক্লটটা ফর্মেশন হয়েছিল সেটা ব্রেকডাউন। প্রাইমারি এবং সেকেন্ডারির মাঝখানে কোনো গ্যাপ নাই, এবং সেকেন্ডারি থেকে টার্সিয়ারি কয়েক সপ্তাহ গ্যাপ আছে, কারণ কয়েক সপ্তাহ টাইম দিতে হবে ওই ব্লাড ভেসেলটাকে হিল করার জন্য। আচ্ছা, এখন আসেন কোয়াগুলেশন ক্যাসকেড সম্পর্কে আমরা শিখি। কোয়াগুলেশন ক্যাসকেড আমি কোনো কিছু লিখিনি, কারণ এগুলো এন্টায়ারলি আমরা ছবি দেখে শিখব। আমি যে বলেছিলাম সেকেন্ডারি হিমোস্টেসিস হওয়ার জন্য অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর বিভিন্নভাবে ইন্টারাক্ট করে আলটিমেট এন্ড প্রোডাক্ট হচ্ছে ফাইব্রিন, তাই না? আলটিমেট এন্ড প্রোডাক্ট হচ্ছে ফাইব্রিন। কিন্তু কিভাবে এটা হয়েছে এই জিনিসটা যদি আমরা একটু বেসিক্যালি জানি, এত মুখস্থ করতে হবে না। আপনার বুঝতে হবে যে কোয়াগুলেশন পাথওয়ের হচ্ছে দুইটা আর্ম আছে, একটা ইন্ট্রিনজিক, একটা এক্সট্রিনজিক। আমরা দেখি এখানে আঁকলাম হচ্ছে 12, 12-র পরে 11, 11-র পরে 10 স্কিপ যাবে 9, 9-এর পরে হচ্ছে 8। আচ্ছা, এই পাশে আমরা আঁকলাম এখানে 8, এই পাশে আমরা আঁকলাম হচ্ছে শুধু 7, এই দুইটা মিলে এখানে হচ্ছে 10। দেখেন এই যে বড় হাতটা দেখালাম আমরা,
12 থেকে 11 হয়েছে, 11 থেকে 9 হয়েছে, 9 থেকে 8 হয়েছে, এটা হচ্ছে আমার এক্সট্রিনজিক পাথওয়ে, সরি এটা হচ্ছে আমার ইন্ট্রিনজিক পাথওয়ে, ইন্ট্রিনজিক পাথওয়ে। অন্যদিকে ডাইরেক্টলি 7 থেকে 10 হয়ে গেছে, এটা হচ্ছে আমার এক্সট্রিনজিক পাথওয়ে। ঠিক আছে, ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক আমার ক্লিয়ার। এবং 10 থেকে নিচে যেটা নামবে সেটা হচ্ছে আমার কমন পাথওয়ে। এখন এই তিনটা পাথওয়ে জানার উদ্দেশ্যটা কি? কারণ দেখেন, এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের যদি সমস্যা হয়, কোন ফ্যাক্টরের সমস্যা হয়েছে আপনি বুঝবেন কীভাবে? সব ফ্যাক্টরের সমস্যা হলেই তো আপনার পেশেন্ট ব্লিডিং নিয়ে আসবে, তাই না? এটা মনে রাখবেন। দেখেন ইন্ট্রিনজিক পাথওয়েটা একটু বড়, 4টা ঘটনা ঘটছে। এই কারণে ইন্ট্রিনজিক পাথওয়ে টেস্ট করার জন্য আমার টেস্ট হচ্ছে এপিটিটি। এপিটিটি 4টা লেখা, টেস্টের নামও এপিটিটি। আর এক্সট্রিনজিক পাথওয়ে শর্টকাট, 7 থেকেই ডাইরেক্ট 10 চলে আসলো। সো এক্সট্রিনজিক পাথওয়ে টেস্ট করার জন্য আমার পরীক্ষাটা হচ্ছে পিটি, প্রথম মিন টাইম। আচ্ছা, তাহলে আমি যদি প্রশ্ন করি যে কারোর ফ্যাক্টর 8-এর সমস্যা, ফ্যাক্টর 8-এর সমস্যার যে ডিজিজটা খুবই কমন ডিজিজ, সেটা নাম হচ্ছে হিমোফিলিয়া, ওইটা আমি ডিটেক্ট করার জন্য কি করব? পিটি এপিটিটির মধ্যে কোনটা অ্যাবনর্মাল হবে? আমার উত্তর হবে এপিটিটি অ্যাবনর্মাল হবে। অন্যদিকে যার ভিটামিন কে ডিফিসিয়েন্সি, ওয়ারফারিন খেলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করে না, তার মধ্যে একটা হচ্ছে 7, এত ডিটেলস আমরা যাব না। তো কেউ যদি ওয়ারফারিন খায়, তখন আমার প্রশ্ন হচ্ছে পিটি এপিটিটির মধ্যে কোনটার অ্যাবনর্মালিটি পাবেন? তখন আপনার অ্যান্সার হবে হচ্ছে পিটি। তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে যে ইন্ট্রিনজিক পাথওয়ে মানে হচ্ছে 12, 11, 9, 8, এক্সট্রিনজিক পাথওয়ে মানে হচ্ছে শুধু 7। আর এই 10 থেকে যে নিচে নামছে সেটা হচ্ছে কমন পাথওয়ে। তাহলে কমন পাথওয়ের অ্যাবনর্মালিটি হলে টেস্ট কোনটা? বলবেন যে টেস্ট দুইটাই, এপিটিটিও বেশি পাবো, পিটিও বেশি পাবো। এইটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন কমন পাথওয়েটা আমরা দেখে নিই। কমন পাথওয়েটা হচ্ছে 10, 10 থেকে 5, 5 থেকে 2, 2 থেকে 1। এই 1টা হচ্ছে আমার ফিব্রিন। দেখেছেন, এইভাবে পাথওয়ে দিয়ে বিভিন্ন বিভিন্ন স্টেপ ওয়াইজ এসে আলটিমেটলি কি হয়? ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট হয়, মানে আমার ফিব্রিন মেশওয়ার্কটা তৈরি হয়। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেপ, এটা যাতে মনে থাকে। এবং কমন পাথওয়েতে যদি কোনো সমস্যা হয়, সেই পেশেন্টের এপিটিটিও বাড়বে, পিটিও বাড়বে। কারোর যদি ইন্ট্রিনজিক পাথওয়েতে সমস্যা হয়, মানে 12, 11, 9, 8, তার শুধু এপিটিটি বাড়বে। কারোর যদি এক্সট্রিনজিক পাথওয়েতে সমস্যা হয়, মানে শুধু 7, তার শুধু পিটি বাড়বে। আর কারোর যদি এই 10, 5, 2, 1-এ সমস্যা হয়, তাহলে তার দুইটাই বাড়বে। এই জিনিসটা যাতে আমরা মনে রাখি, এই কনসেপ্টটা ফিউচারে অনেক কিছুতে আমাদের কাজে দিবে। আচ্ছা, এখন আসেন আমরা ডাইরেক্টলি যে ডিজিজগুলো আমরা পড়বো সামনে, বা কিছু কিছু পড়েই এসেছি, সেটা আমরা দেখে নিব যে সেটার এই 4টা টেস্ট আমাদের আসলে কোয়াগুলেশনের সমস্যা না প্ল্যাটিলেটের সমস্যা, যেটাতেই সমস্যা হোক, পেশেন্ট কমন যে ফিচার নিয়ে আসবে সেটা হচ্ছে ব্লিডিং। তাহলে ব্লিডিংয়ের অ্যাসেসমেন্টের জন্য আমার 4টা টেস্ট, ঠিক আছে? ব্লিডিংয়ের অ্যাসেসমেন্ট মানে কিন্তু শুধু কোয়াগুলেশন না, ব্লিডিংয়ের অ্যাসেসমেন্ট হচ্ছে প্রাইমারি হেমোস্ট্যাসিস মানে প্ল্যাটিলেট ফাংশন, সেকেন্ডারি হেমোস্ট্যাসিস মানে কোয়াগুলেশন পাথওয়ে, এই দুইটা দেখা। আচ্ছা, তো প্ল্যাটিলেটও দেখতে হবে, আমার কোয়াগুলেশন পাথওয়ে দেখতে হবে। সো টেস্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে প্ল্যাটিলেট কাউন্টটা দেখা, 2 নম্বর হচ্ছে ব্লিডিং টাইম দেখা, 3 নম্বর হচ্ছে প্রোথ্রম্বিন টাইম দেখা, আর লাস্ট হচ্ছে এপিটিটি দেখা। আমাদের আগে যেরকম ওই ব্লিডিং আছে কিনা এটা দেখার জন্য আমরা বিটি সিটি বলতাম, তাই না? এই সিটি মানে হচ্ছে ক্লটিং টাইম, এটা আপনি ভুলে যান আপনার ডিকশনারি থেকে। ক্লটিং টাইম বলতে কিছু নাই, এই টেস্ট করে কোনো কিছুই আসলে আইডেন্টিফাই করা যায় না। তো আমরা করব হচ্ছে এই 4টা টেস্ট যখনই আমরা কোনো পেশেন্টের ব্লিডিংয়ের রিস্ক আছে বা ব্লিডিং অ্যাসেসমেন্ট করবো, এই 4টা টেস্ট। আচ্ছা, প্রথম 2টা হচ্ছে আমি প্ল্যাটিলেটের ফাংশন দেখি। হ্যাঁ, এখন প্ল্যাটিলেটের ফাংশনে 2 রকম অ্যাবনর্মালিটি হতে পারে। একটা হতে পারে যে প্ল্যাটিলেটের নাম্বার কম, থ্রম্বোসাইটোপিনিয়া, যেরকম আমরা আইটিপি পড়ে এসেছি, যেরকম ডেঙ্গুতে হয়, ঠিক না? ওই ক্ষেত্রে থ্রম্বোসাইটোপিনিয়া যখন থাকে, তখন আমরা তো সিবিসিতেই দেখবো যে প্ল্যাটিলেটের কাউন্ট কম, ঠিক না? আর যেহেতু প্ল্যাটিলেটের কাউন্ট কম, সো ব্লিডিং টাইমও প্রলংড হবে, কারণ ব্লিডিং টাইম ডিপেন্ডস অন প্ল্যাটিলেট ফাংশন। যদি প্ল্যাটিলেট কম থাকে তাহলে প্ল্যাটিলেট ফাংশনও কম কম করবে, ব্লিডিং টাইমটা প্রলংড হয়ে যাবে। এই ক্ষেত্রে পিটিটি নর্মাল থাকবে। তাহলে আমি বুঝবো যে সমস্যাটা হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়ার। আচ্ছা, অন্যদিকে
এমন হতে পারে যে থ্রম্বোসাইটোপিনিয়া না, প্ল্যাটলেটের কাউন্ট কম না, কিন্তু প্ল্যাটলেটগুলো অ্যাবনর্মাল। সেটা কোন ক্ষেত্রে? ধরুন আপনি কিছু ড্রাগ খাচ্ছেন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, এরা কিন্তু প্ল্যাটলেটকে বন্ধ করে রাখে, প্ল্যাটলেটকে ব্লাড থেকে কমায় দেয় না। সো যারা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল খাচ্ছে, আরও অনেক এক্সাম্পল আছে, আমি এইখানে যাব না এত, তাদের কিন্তু প্ল্যাটিলেট ডিসফাংশন হয়ে আছে, প্ল্যাটিলেটগুলো ব্লাডে আছে কিন্তু তারা ডিসফাংশন। এই কারণে আপনি প্ল্যাটিলেট কাউন্ট করলে আপনি নর্মাল পাবেন, কিন্তু ব্লিডিং টাইম ঠিকই প্রলংড হবে। ঠিক আছে, এই কারণে আমার ব্লিডিং টাইম করার উদ্দেশ্য যে শুধু সিবিসি দেখে আমি বুঝতে পারবো না যে পেশেন্টের প্ল্যাটিলেটের অবস্থা কী, কারণ প্ল্যাটিলেট নর্মাল থেকেও সে ডিসফাংশন থাকতে পারে। আচ্ছা, এখন আসেন হিমোফিলিয়াতে। হিমোফিলিয়াতে অনলি অ্যাবনর্মালিটি হচ্ছে এখানে ফ্যাক্টর 8 কম। ঠিক আছে, তাহলে এখানে অনলি সমস্যা পাবেন হচ্ছে এপিটিটি বেশি, কারণ ফ্যাক্টর 8 হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়েতে 12, 11, 9, 8, অনলি এপিটিটি বেশি, বাকি সব নর্মাল। তাহলে আপনার ডায়াগনোসিস হচ্ছে হিমোফিলিয়া। ভন উইলব্রেন্ড ডিজিজ, এখন ভন উইলব্রেন্ড ডিজিজটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ভন উইলব্রেন্ড ফ্যাক্টরের ফাংশন কি। আমি এখানে এত ডিটেলসে যাব না, জাস্ট আপনি মনে রাখেন ভন উইলব্রেন্ড ডিজিজের দুইটা ফাংশন। একটা হচ্ছে এরা প্ল্যাটিলেটকে হেল্প করে, সেকেন্ডটা হচ্ছে এরা ফ্যাক্টর 8কে ক্যারি করে। তাহলে এর কয়টা ফাংশন? দুইটা ফাংশন, প্ল্যাটিলেটকে হেল্প করে এরা, আর সেকেন্ডটা হচ্ছে ফ্যাক্টর 8কে ক্যারি করে। তো ভন উইলব্রেন্ড ডিজিজে যেহেতু প্ল্যাটিলেট হেল্পটা পাচ্ছে না, প্ল্যাটিলেটের কাউন্ট ঠিকই আছে কিন্তু প্ল্যাটিলেট হেল্প পাচ্ছে না, মানে ভন উইলব্রেন্ড ফ্যাক্টর ছাড়া এরা ফাংশন করতে পারে না, এই কারণে বিটিটা প্রলং হবে, ব্লিডিং টাইমটা প্রলং হবে। অন্যদিকে যেহেতু ফ্যাক্টর 8কে এরা ক্যারি করে, সো ভন উইলব্রেন্ড ডিজিজে এই ভন উইলব্রেন্ড ফ্যাক্টরটা না থাকলে ফ্যাক্টর 8ও ডেফিসিয়েন্সি হবে, সেই ক্ষেত্রে এপিটিটিটা প্রলং হবে। সো এইটা মনে রাখবেন। অনেক ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা জিজ্ঞেস করতে পারে, অথবা আপনার নিজেরই জানতে হবে যে কোন অ্যাবনর্মালিটিতে প্ল্যাটিলেটেও সমস্যা হয়, আবার আপনার ইন্ট্রিনজিক পাথওয়েতেও সমস্যা হয়, বা ফ্যাক্টর 8এও সমস্যা হয়। অ্যান্সারটা হবে হচ্ছে ভন উইলব্রেন্ড ডিজিজ। আরও ডিটেলস আমরা জানবো যখন ভন উইলব্রেন্ড ডিজিজ পড়বো। আর একটা দেখেন ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ভিটামিন কে ডেফিসিয়েন্সিরও কিছু বেসিক জানতে হবে। ভিটামিন কে দ্বারা 4টা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, সেটা হচ্ছে 2, 7, 9, 10। এর মধ্যে 7টাই সব থেকে ইম্পর্টেন্ট, 2, 7, 9, 10। এখন দেখেন তো এই 2, 7, 9, 10 এর মধ্যে 7টা হচ্ছে এক্সট্রিনজিক, মানে প্রথম ইন টাইম বাড়বে। অন্যদিকে 9টা হচ্ছে ইন্ট্রিনজিক, মানে এপিটিটি বাড়বে। আর 10 আর 2 হচ্ছে কমন, মানে দুইটাই বাড়বে। সো কারোর যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন কে ডেফিসিয়েন্সির কমন কজ হচ্ছে এই ওয়ারফারিন খেলে। ওয়ারফারিন একটা ড্রাগ যেটা আসলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়ার্টিং ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভেট করে। ঠিক আছে, অথবা যাদের হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, আমি জাস্ট এখানে টাচ দিয়ে দিচ্ছি, আমি ডিটেলস বলবো না। তো ভিটামিন কে ডেফিসিয়েন্সি আপনি কখন সাসপেক্ট করবেন? একটা হচ্ছে ওয়ারফারিন যখন খায়। ওয়ারফারিন খেলে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে না, কিন্তু ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে এরা অ্যাক্টিভেট হতে পারবে না, 2, 7, 9, 10। সো আলটিমেটলি এন্ড রেজাল্ট সেমই। অন্যদিকে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে কোথায়? ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে। আচ্ছা, তো যেরকমভাবেই হোক এখানে তো প্ল্যাটিলেট নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা দেখলাম যে 2, 7, 9, 10-এ যেহেতু সমস্যা, এখানে ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক দুইটাতেই সমস্যা হবে, কিন্তু এক্সট্রিনজিকটাতেই বেশি। আমি কেন বলেছি যে 7টা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট এখানে। সো এপিটিটি নর্মাল থাকলেও পিটি প্রলং থাকবে। সো যার পিটি প্রলং, বাকি সব নর্মাল, আপনি আগেই চিন্তা করবেন যে এটার ভিটামিন কে ডেফিসিয়েন্সি অথবা ওয়ারফারিন কিনা। ঠিক আছে, অন্যদিকে দেখেন লিভারের অ্যাবনর্মালিটিতে এটাও আপনার সিএলডি হেপাটোলজি ক্লাসটা করলে ভালো হবে। হেপাটোলজি কোর্স তো আমরা এখনো নেইনি, তো তাও আমি একটু বেসিক বলে রাখি। একটা হচ্ছে লিভার কিন্তু সকল ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, সকল ক্লটিং ফ্যাক্টর 1 থেকে 13 পর্যন্ত। সো অবশ্যই পিটি এপিটিটি দুইটাই প্রলংড হবে, এখানে কোনো কথা নেই। এই পিটির জায়গায়ও আপনার হচ্ছে হাইলাইট হবে, পিটি এপিটিটি দুইটাই প্রলংড হবে, কারণ লিভার সকল ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। আচ্ছা, এটা একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে লিভার যখন ফেলিয়ারের দিকে যায় তখন মানুষের প্ল্যাটিলেট কাউন্ট কমতে থাকে। প্ল্যাটিলেট কাউন্ট কমতে থাকে মানে এটাই না যে প্ল্যাটিলেট ডিসফাংশন হবে।
ঠিক আছে, প্ল্যাটিলেট কাউন্ট কমার মানে হচ্ছে ধরেন 1.5 লাখের থেকে একটু কমে যাওয়া, খুব বেশি কমবে না যাতে ব্লিডিং টাইমটা প্রলং হয়। এই কারণে ব্লিডিং টাইম লিভার ডিজিজ নর্মালি থাকে, কিন্তু প্ল্যাটিলেট কাউন্টটা কম থাকে। আচ্ছা, এত ডিটেলস আমাদের জানতে হবে না। আর লাস্ট কথা হচ্ছে ডিআইসি। ডিআইসিতে সব কিছুতেই অ্যাবনর্মাল। সব কিছুতে কেন অ্যাবনর্মাল এটাও একটু ফিগার দিয়ে দেখলে ভালো হয়। আচ্ছা, এখানে যেহেতু ফিগার আঁকা যাচ্ছে না, আমরা আগের ইতে যাই। ডিআইসির সমস্যাটা কি? ডিআইসির সমস্যা হচ্ছে, একটা ব্লাড ভেসেল আঁকি। ডিআইসি ডিজিজটা শুরু হয় এভাবে যে ছোট্ট একটা ক্যাপিলারিতে থ্রম্বাস ফর্মেশন হয়। এই থ্রম্বাস ফর্মেশন হওয়ার জন্য কি হয়, এখানে থ্রম্বোসিস হয়, হ্যাঁ, এখানে ব্লাড ফ্লো কমে যায় একই দিকে। অন্য জায়গায় এই থ্রম্বাস হওয়ার জন্য এখানকার প্ল্যাটিলেট হোক, কোয়াগুলেশন ফ্যাক্টর হোক, সব ইউজড আপ হয়ে যায়। এই কারণে অন্য কোনো একটা জায়গায় ব্লিডিং হচ্ছে। সো ডিআইসি একই সাথে থ্রম্বোসিস হচ্ছে, একই সাথে ব্লিডিং হচ্ছে। যেসব ব্লাড ভেসেলে থ্রম্বোসিস হচ্ছে, ধরেন হার্টের ব্লাড ভেসেলে থ্রম্বোসিস হয়ে হার্ট অ্যাটাক হলো, ব্রেনের ব্লাড ভেসেলে থ্রম্বোসিস হয়ে স্ট্রোক হলো। কিন্তু যে হার্টের ব্লাড ভেসেলে যে থ্রম্বোসিস হলো বা ব্রেনে যে থ্রম্বোসিস হলো, এই থ্রম্বোসিস হওয়ার ফলে আমাদের যে প্ল্যাটিলেট হোক, ক্লটিং ফ্যাক্টর হোক, সব ইউজড আপ হয়ে যাচ্ছে। সব ইউজড আপ হয়ে গেলে আমরা অন্য আর একটা জায়গায় তখন ওইটা যেখানে দরকার ছিল সেখানে আর দিতে পারছে না, সেখান থেকে ব্লিডিং হবে। সো একই সাথে পেশেন্টের স্ট্রোক, হার্ট অ্যাটাক, অন্যদিকে জিআই ব্লিডিং, অন্যদিকে হেমাচিউরিয়া। দেখেছেন, একই সাথে ক্লটিংয়ের ডিজিজও হচ্ছে, একই সাথে ব্লিডিংয়ের ডিজিজও হচ্ছে। এটা হচ্ছে ডিআইসি। আর ডিটেলস আমি এখানে যেতে চাচ্ছি না। তাহলে এখানে যেহেতু ওই ক্লট ফর্মেশন হওয়ার জন্য সকল ক্লটিং ফ্যাক্টর প্লাস প্ল্যাটিলেট সব ইউজড আপ হয়ে যাচ্ছে, সো এখানে প্ল্যাটিলেট কাউন্টও কম পাবেন, আপনি ব্লিডিং টাইমও প্রলং পাবেন, প্রথ্রম্বিন টাইমও বেশি পাবেন, এপিটিটিও বেশি পাবেন, এখানে সব কিছু পাবেন। সো জাস্ট এই 4টা পরীক্ষা, আমরা বিটিসিটি করা ভুলে যাব। আমরা এই 4টা পরীক্ষা দেখব এবং এই 4টা পরীক্ষা কীভাবে ইন্টারপ্রেট করি আমরা যাতে আজকের পরে আর কখনো ভুল না হয়। আচ্ছা, তো এটাই ছিল আমাদের কোয়াগুলেশন অ্যাবনর্মালিটির অ্যাপ্রোচ। এই বেসিকটা আপনারা যদি নিয়ে নিতে পারেন, তাহলে পরের যে আমরা 3টা ডিজিজ পড়াবো, হেমোফিলিয়া, ভন উইলবেন ডিজিজ, ডিআইসি, বোঝা খুবই সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।